দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। জনগণকে স্বস্তি দিতেই বাজেটে 60টি নিত্যপণ্যের উপর থেকে কর প্রত্যাহার, বললেন প্রধানমন্ত্রী। দেশে অস্থিতিশীলতা তৈরি বিরোধী দলের উদ্দেশ্য। 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনরা, লালদিঘি ময়দানে 11 দলের সমাবেশে জামায়াত আমির জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করতে পারেনি সরকার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। জাতীয় দলের ক্রিকেটার নাইমকে আটকে মারধর, থানায় হেনস্থার ঘটনায় 2 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, কথিত সোর্স গ্রেফতার, বাসায় গিয়ে সিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এবার বিস্তারিত। জনগণের স্বস্তির জন্যই প্রস্তাবিত বাজেট। 60টি নিত্যপণ্যের উপর থেকে কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও দাম বাড়েনি। কক্সবাজারে পাতলি খাল পুনর্খননের পর এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অভিযোগ, যেই বাজেটে মদের দাম বাড়ানো হয় সেই বাজেটও মানে না বিরোধী দল। বলেন, দেশে অস্থিতিশীলতা ছড়ানো আর মানুষকে বিভ্রান্ত করাই তাদের উদ্দেশ্য। কক্সবাজার প্রতিনিধি এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আল আমিন তালুকদারের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারে ভোর থেকেই টানা বৃষ্টি, বৈরী আবহাওয়ার মধ্যেই ছাতা মাথায় কিংবা কাক ভেজা হয়ে অপেক্ষায় নেতাকর্মীরা। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন। বেলা 10:30 নাগাদ পৌঁছান সরকার প্রধান। উদ্বোধন করেন PM খালি ইউনিয়নের পাতালি খাল পুনঃখনন কার্যক্রম, যা 1979 সালে খনন করেছিলেন তাঁরই পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কক্সবাজারের দুঃখ, বাকখালী নদী থেকে এই খালের উৎপত্তি, যা পুনঃখননের মাধ্যমে শুষ্ক মৌসুমে থাকবে স্বাভাবিক জল প্রবাহ। প্রভাব পড়বে উৎপাদনের অর্থনীতিতে। পরে পথসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটের কালির দাগ মোছার আগেই খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা চিকিৎসা ব্যয় কমানোর মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে সরকার। জানান, 60টি পণ্যের উপর কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দাম বাড়েনি। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। সরকার প্রধান বলেন, দেশের মানুষকে ভালো রাখতেই এই বাজেট প্রস্তাবনা, কিন্তু বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। জনগণই বিএনপির বড় শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে তাঁর সরকার। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব, সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। পরে প্রধানমন্ত্রী সফর করেন ডুলা হাজরা সাফারি পার্ক, চকরিয়ার মালুমঘাটে উদ্বোধন করেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির। দাও ফিরে এসে অরণ্য, লও এ নগর। দরিয়ানগর কক্সবাজার থেকে যেন সেই স্লোগান উচ্চারণ করলেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তিনি। সে সঙ্গে দলের এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাল পুনঃখনন কর্মসূচিও করলেন এখান থেকে। বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রহমানের এই কক্সবাজার আগমন ঘিরে
সাধারণ মানুষ যেমন উৎসাহ আর উদ্দীপনা দেখিয়েছে, ঠিক তেমনি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে দেশ এবং জনগণের উদ্দেশ্যে নানান কর্মসূচি গ্রহণের কথাও স্পষ্ট হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কক্সবাজার। কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফর কাভার করছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবিন, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর সমাবেশের স্থলে উপস্থিত হয়েছেন কিনা? আগে একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পেকুয়ায় অবস্থান করছেন। তিনি মূলত এর আগে যে কর্মসূচি ছিল সর্বশেষ শহীদ ওয়াসিম, যিনি জুলাই অভ্যুত্থানের চট্টগ্রামের প্রথম শহীদ, তার কবর জিয়ারত করেন, তার পরিবারের সঙ্গে কথা বলেন। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের বেলায় নিজ সরকারের এবং নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এরপরই তিনি গিয়েছেন মাতামুহুরী উপজেলায়, যেটি নবগঠিত উপজেলা, সেটি ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং মধ্যাহ্ন বিরতি বা মধ্যাহ্ন ভোজ মূলত। তারপরেই এই চকরিয়ায় যে রাজনৈতিক সমাবেশ, যেখানে বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি অংশ নিতে যাচ্ছেন। জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা এবং চকরিয়া পৌরসভার আয়োজনে যে সমাবেশটি, সেই সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার অপেক্ষায় নেতাকর্মীরা, যারা দিনের শুরু থেকেই বলা চলে অপেক্ষারত ছিল, এবং এই পথ ধরেই প্রধানমন্ত্রী যখন পেকুয়া মাতামুহুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন তারা সড়কের দুপাশে দাঁড়িয়ে মূলত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, অভ্যর্থনা জানান। এর আগেই তিনি ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন সস্ত্রীক সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে। তারপরেই বালুয়াঘাট, যেখানে সংরক্ষিত বনাঞ্চল, সেখানে দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে পরিকল্পনা সরকারের, যেটি নির্বাচনের আগে বিএনপি নির্বাচনী ইশতেহার ছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে সেই কর্মসূচির উদ্বোধন করেন তিনি সেখানে গর্জনের চারা রোপণের মধ্য দিয়ে। এর আগে ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শনের সময় নাগলম্বরের একটি চারা রোপণ করেন তিনি। তার আগে পাতালি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃষ্টি ভেজা সকাল ছিল, বলা চলে ভোর থেকেই আসলে বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা যেমন অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন বাদে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার আগমন ঘিরে, ঠিক তেমনি তারা অপেক্ষায় ছিলেন একজন জিয়া পুত্রেরও বটে। অর্থাৎ 1979 সালে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পাতালি খাল খনন করেন, যার মধ্যে দিয়ে এই অঞ্চলের কৃষি, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা এবং জনগণের যে ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া, সেটি একটি বিপ্লব ঘটিয়েছিল। তাই নতুন করে আবার সেই খাল পুনঃখননের মধ্য দিয়ে আরেকটি সম্ভাবনার সুযোগ সৃষ্টি হলো বলে মনে করেন তারা। এখান থেকে অর্থাৎ এই চকরিয়ার সমাবেশ শেষ করেই প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ এবং সৈকতে যাওয়ার কথা রয়েছে। পর্যটন নগরী, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের, সেই সৈকত থেকে একটি হোটেলে তিনি কক্সবাজারের সুধীজনদের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে কক্সবাজারের সমস্যা চিহ্নিত করে তাদের স্থানীয়দের দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা করার কথা রয়েছে, এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে কক্সবাজারবাসীর জন্য নিশ্চয়ই সেখান থেকে কোনো ধরনের আশার খবর বা রবিন, আমরা শুনছিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় ঐক্য। বিকেলে নগরীর লালদিঘি ময়দানে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ ভালো নেই, সরকার জনগণের প্রাপ্ত অধিকার ও সুশাসন নিশ্চিত করতে পারছে না। তাছাড়া জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নও সরকার ব্যর্থ। এসব বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ঘোষিত বাজেটের সমালোচনা করেন। উঠে আসে সীমান্তে পুশব্যাক ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো আলোচিত বিষয়গুলো। সমাবেশে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা যোগ দেন। দর্শক, 11 দলীয় ঐক্যের জনসভা চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2026-27 সালের জাতীয় বাজেটে আমাদের অনেক সমালোচনা আছে। আমরা আমাদের সমালোচনাগুলোকে যথাযথ যৌক্তিক ভাষায় সংসদে এবং রাজপথে আমরা উত্থাপন করছি এবং করেই যাব। কথা বলবো, আপনাদের ভালো কাজগুলোকে আমরা সমর্থন দেব এবং তার প্রশংসা করব। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আটকে পুলিশের মারধর, লাঠি দিয়ে পেটানো, থানায় নিয়ে হেনস্থার ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রামে। ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন আক্রান্ত ক্রিকেটার।
ঘটনায় জড়িত 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তাদের সহযোগী কথিত সোর্সকে গ্রেফতার করেছে সিএমপি। ক্রিকেটারের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেছেন সিএমপি কমিশনার। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বিমানে শুক্রবার রাত 10:30টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসান। সেখান থেকে সিএনজি অটোরিকশা যোগে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন। ফ্লাইওভার থেকে নেমেই লালখান বাজারে আটকে দেয় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ভুইয়া, কনস্টেবল রাসেল চৌধুরী এবং কথিত সোর্স সোহেল। তল্লাশির নামে শুরু হয় হেনস্থা। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেন নাইম। জড়ো হওয়া শতাধিক মানুষও পরিচয় নিশ্চিত করেন। তারপরও নাইমকে লাঠি দিয়ে পিটিয়ে ও গলা ধাক্কা দিয়ে প্রথমে পুলিশের গাড়িতে, পরে আরেকটি গাড়িতে তুলে নেয়ার চেষ্টা চলে। খুলশী থানায় নেয়ার পরও আরেক দফা হেনস্থা হন। নাইমকে চোখ নামিয়ে কথা বলতে বলে রীতিমতো শাসান ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার কল চিল্লি করছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে, ওসিকে বলছে আমাকে গ্রেফতার বলতেছে চোখ নিচে নামাই কথা বলো, ওসি আমাকে বলছে। পিটিয়ে থানায় নেয়ার খবর জানতে পেরে খুলশী থানায় ছুটে যান নাইমের পরিবার, ক্রিকেটার ও এলাকার মানুষ। এমনকি নাইমের বাবা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মাহবুবুল আলমকেও থানায় ঢুকতে দেননি প্রথমে। শুরু থেকে পুলিশ আগ্রাসী মনোভাব থাকলেও পরে একে একে বিসিবি সভাপতি তামিম ইকবাল, পরিচালক ইসরাফিল খসরু সহ বিভিন্ন জনের ফোন পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। আমাকে বলছে আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে মানে চিগলে বলতেছে। তারপরে এরপরে মোবাইলটা দেখতেছি রিং হচ্ছে, ধরতেছে না, মোবাইল নাকি ওর থেকে নিয়ে নিছে। আহত ক্রিকেটার নাইম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনায় জড়িত 2 পুলিশ সদস্য ও সোর্সের নাম উল্লেখ করে থানায় মামলা করেন ক্রিকেটার নাইমের বড় ভাই। শাসানোর অভিযোগ থাকলেও এজাহারে আসেনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুলের নাম। ও যখন পুলিশের গাড়িতে উঠতেছে না, ওকে বেদর মারছে, এসআইও মারছে, আপনার কনস্টেবল যে ছিল ও ছিল, আবার বলে কি হতে ভাইয়া পাঞ্জাবি পরা একটা, ও এসে ফাইবার দিয়ে আমাকে বেদর মার শুরু করছে। ওর বডি কাজ করতেছে, ওকে হেনস্থা করতেছে, ওকে শারীরিকভাবে নির্যাতন করতেছে। তো এইটার বিচারে একজন ন্যাশনাল প্লেয়ারের যদি এই অবস্থা হয়, তাইলে সাধারণ মানুষের কী হবে? তামিম ভাইয়ের সাথে কথা হয়েছে আমাদের কোঅপ প্রেসিডেন্টের, উনি আমাদেরকে ফুল এশিওর করছে যে বিচারটা সুষ্ঠুভাবে সুন হয়ে যাবে আর কি। সংশ্লিষ্ট সূত্র মতে বিমানবন্দর হয়ে অবৈধ স্বর্ণের বার আসবে সোর্সের এমন সংবাদের ভিত্তিতে ওত পেতেছিল পুলিশ। কিন্তু শিকার হাতছাড়া হওয়ায় মেজাজ হারায় তারা। সকালে ক্রিকেটার নাইমের বাসায় গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন সিএমপি কমিশনার। জড়িত এসআই শফিকুল ও কনস্টেবল রাসেলকে সাময়িক বরখাস্ত এবং 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি। পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য সদ্য ঘোষিত জাতীয় ক্রিকেট দলেও আছেন চট্টগ্রামের ছেলে ডানহাতি স্পিনার নাইম হাসান। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের রাউজানে বাজারের মধ্যে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে খুন করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। দুপুর 1:30টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমোহনী বাজারে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় তিনি ওষুধের দোকানের সামনে ছিলেন। এ সময় অটোরিকশায় আসা 6 জন অস্ত্রধারী মাসুদের মাথায় কয়েক রাউন্ড গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। তার মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর রাউজান কাপ্তাই সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। রাঙামাটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি ছিল 2017 সালের 13ই জুনের পাহাড় ধস। একদিনে প্রাণ হারান 120 জন, ক্ষতিগ্রস্ত হন হাজারো মানুষ। 9 বছর পরও পুনর্বাসন ও ঝুঁকি কমানোর প্রশ্নে রয়ে গেছে নানা চ্যালেঞ্জ। তাও সামনের দিনে এমন ট্র্যাজেডি এড়াতে দ্রুত পুনর্বাসন, পাহাড় কাটা বন্ধ ও বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপের দাবি সকলের। 2017 সালের 13 জুন টানা ভারী বর্ষণের পর রাঙামাটির বিভিন্ন এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। মুহূর্তেই মাটি চাপা পড়ে অসংখ্য বসতঘর।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটি সদর, মানিকছড়ি, রাঙাপানি, শিমুলতলি, ভেদভেদি, রিজার্ভ বাজার ও তবলছড়ি। এই দুর্যোগে প্রাণ হারান 120 জন। উদ্ধার অভিযানে গিয়ে নিহত হন সেনাবাহিনীর সদস্যরাও। ক্ষতিগ্রস্ত হয় 12,450 পরিবার। সরাসরি ক্ষতির মুখে পড়ে প্রায় 79,000 মানুষ। পাহাড় ধসের যে কারণগুলি, অন্যতম জমচাষ বা অন্যান্য যে বিষয়গুলি ছিল, মাটির কাটা, পাহাড় কাটা, যেন বন্ধ করার জন্য পদক্ষেপ আমরা পরিলক্ষিত করছি না। পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের অভিযোগ, এখনো অনেক পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাস করছে। আমাকে তার কোনো স্থান নাই, তা আমরা বাধ্যই থাকতে হইতে আছে। আমাদের এই জানমাল কে রক্ষা করবে? আপনারা করবেন? আমাদের এরকম অর্থ বলো নাই যে আমরা একটা ভালো জায়গায় একটা জায়গা নিব। যখনই বর্ষাকাল আসে, অতি বৃষ্টি হয়, অতি হয়, বজ্রপাত হয়, আমরা এখান থেকে সবাই আশ্রয় কেন্দ্রে মুখী হতে হয় আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, অতিবৃষ্টি, অপরিকল্পিত পাহাড় কাটা, বনউজাড় ও অনিয়ন্ত্রিত বসতি পাহাড় ধসের ঝুঁকি বাড়াচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিচ্ছে প্রশাসন। যখন ভারী বর্ষণ শুরু হচ্ছে বা তার আগে, যেমন এই সময়টিতে আমরা মাইকিং করছি এবং আমাদের যারা ভলান্টিয়ার টিম আছে তারা এলাকায় যাচ্ছে এবং বারবার প্রতিটি বাসায় বলছে যারা খাড়া ঢালের নিচে থাকে যে সেই আশ্রয় থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য। পাহাড় ধসের নবম বার্ষিকীতে দ্রুত পুনর্বাসন, পাহাড় কাটা বন্ধ ও বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জুবাইর রিফাত, যমুনা নিউজ। নিয়ম অনুযায়ী মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক হলেও চট্টগ্রামের বেশিরভাগ কাঁচা বাজারে তা মানা হচ্ছে না। কোনো দোকানে মূল্য তালিকা না থাকায় দাম নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। কেজিতে 30 থেকে 40 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। মাছ মাংসের দোকানেও একই চিত্র। এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচা বাজারে বেড়েছে টমেটো, ঝিঙ্গা, করলা, কাঁচামরিচের দাম। যোগান বেশ ভালো, তারপরও এক এক ব্যবসায়ী দাম হাঁকছেন এক এক রকম। কোনো দোকানেই নেই মূল্য তালিকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দামটা অনেকটা বাড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর একটা প্রক্রিয়া হয়তো নিচ্ছে আর কি। আড়তদার হিসাবে আমাদের কিনা বেচা কিনা ঠিক আছে, ওরা যদি কমে ছাড়ে তো অবশ্যই আমরা কমে কিনবো, অবশ্যই কমে বিক্রি করবো। আরো আছে মূল্য তালিকা 3-4টাই আছে, কিন্তু এগুলো আমি ফেলে রাখছি। কেন রাখা হচ্ছে না মূল্য তালিকা জানতে চাইলে সদুত্তর মিলছে না। পুরো বাজার সবাই একজন দেখতে একজনে করে, এখন বাজারে সব দোকানে থাকতে হবে। সব দোকানে থাকলে আমিও লাগানো বাধ্যতামূলক। সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে মূল্য তালিকা আছে বা কোনটার দাম কত? বুঝবে, কাস্টমার বুঝবে তো। কাঁচা মাল মূল্য তালিকাতে কমে লাগায়, মাঝে মাঝে লাগায়, যদি বলে একা লাগাইলে দেখা যাবে যে উনি 20 টাকা বিক্রি করছে, আর আমি 15 টাকা লাগাইছি, তখন একটা ঝগড়া সৃষ্টি। দোকানদারে ঝগড়া, আবার কাস্টমার কি করবে ঝগড়া। মাছের বাজারেও স্বস্তি নেই। সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিলেও দাম নাগালের বাইরে। মিঠা পানির মাছের দামও চড়া। এখানেও নেই মূল্য তালিকা। মাংস ও মুরগির দামও ঊর্ধ্বমুখী। এখন একটু দাম বাড়তি তো, ওই সাগরের মাছ যখন আসবে, সব রকম মাছ যখন আসবে তখন একটু মাছের রেট কমবে। 10-15 দিন যাবে এগুলো লাইন হইতে, তারপরে মাছ ধরে আসবে, তারপরে মাছের দরটা পড়বে। এক এক দোকানে এক এক প্রাইস এবং এক একভাবে দাম বলে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। মূল্য তালিকা থাকলে আমাদের জন্য ভালো হতো, যে আমরা বেরি করতাম যে কোনটা কোনখানের মাছ। বাজার মনিটরিং না থাকার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, দাবি ক্রেতাদের। নিয়মিত তদারকির তাগিদ দিচ্ছেন তারা। এরা সেভাবে যদি গুরুত্ব দিয়ে দেখতো তাহলে কিন্তু আরেকটু ডেভেলপ হতো। আসার আগেই দেখছি সবকিছু টানাই দেয়, কোনটা কোন মূল্য এগুলো আগে বলে দেয়। একমাত্র প্রশাসনের দুর্বলতার কারণে আমরা এই হয়রানির শিকার। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।